কাতার ও মিশরের যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হামাস। ইসরায়েলের হামলায় গাজায় প্রাণহানি ছাড়িয়েছে ৬২,০০০। যুক্তরাষ্ট্রের শুল্ক ঝড়ের মধ্যেই চীনা পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে নতুন আশা। গাজায় একদিনে উপত্যকাটিতে আরও ৩০ ফিলিস্তিনিকে হত্যা করেছে আইডিএফ, যার মধ্যে ১৪ জনের প্রাণ গেছে ত্রাণ আনতে গিয়ে। প্রায় ২ বছরের যুদ্ধে জায়নবাদী সেনাদের হামলায় নিহত ছাড়িয়েছে ৬২,০০০। এদিকে উপত্যকায় কাতার ও মিশরের দেয়া যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হয়েছে হামাস। টানা প্রায় ২ বছরের ইসরায়েলি হামলায় ৫২,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ত্রাণ সহায়তা অবরুদ্ধ করে রাখায় ক্ষুধা ও অপুষ্টিতে প্রাণ গেছে শত শত ফিলিস্তিনের। প্রতিদিনই একটু একটু করে মৃত্যুর দিকে এগোচ্ছে গাজা উপত্যকার মানুষ। সাম্প্রতিক মাসগুলোতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে অনাহারে থাকা পরিবারের খাবার আনতে গিয়ে। জীবনের নিরাপত্তা বলতে কিছুই আর অবশিষ্ট নেই। গাজার আল সাবরা এলাকায় হামলায় নিহত হয়েছে ইসলাম আল কওমি নামের সাংবাদিক। তিনি একাধিক স্থানীয় গণমাধ্যমে কর্মরত ছিলেন। এদিকে গাজা সিটি দখল করে হাজার হাজার মানুষকে দক্ষিণে কনসেন্ট্রেশন জোনে সরিয়ে নিতে হামলার জোর বাড়িয়েছে আইডিএফ। টার্গেট করা হচ্ছে তাঁবু, স্কুল, এমনকি হাসপাতালগুলোকেও। আমরা ঘুমাচ্ছিলাম, প্রচন্ড শব্দে জেগে উঠি, দেখি আশেপাশে অনেক মানুষ শহীদ হয়ে গেছে। এক স্থান থেকে অন্য স্থানে ছুটে বেড়াচ্ছি। আমাদের জন্য আর কোনো নিরাপদ স্থান নেই। আমার পরিবারের সবাই নিহত হয়েছে। আমার মেয়ে, তার সন্তান সাথেই মারা গেছে। আমিও আহত হয়েছি। এখন তাদের স্মৃতি ছাড়া আর কিছুই নেই। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে শিক্ষা বঞ্চিত প্রায় ৬.৫ লাখ শিশু। জাতিসংঘের মতে উপত্যকাটির ৯০% বেশি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। এদিকে যুদ্ধ বন্ধে কাতার ও মিশরের যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছে হামাস। এই চুক্তি কার্যকর হলে ৬০ দিনের জন্য যুদ্ধবিরতি হবে এবং গাজায় আটক ইসরায়েলি বন্দীদের অর্ধেককে মুক্তি দেওয়া হবে। তবে এর আগে হামাস যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির প্রস্তাব মেনে নিলেও নানা অজুহাতে গাজা উপত্যকায় হামলা চালিয়ে গেছে ইসরায়েল। ইফশিতা জামান, চ্যানেল 24। গাজায় আগ্রাসনের পাশাপাশি আল-আকসায় বাড়ছে ইহুদিদের আনাগোনা। সম্প্রতি মুসলিম বিশ্বের অন্যতম পবিত্র স্থানটিতে ইহুদিদের প্রার্থনা, নাচানাচির ঘটনায় উদ্বেগ বাড়ছে ফিলিস্তিনিদের। অভিযোগ, বর্তমানে মুসলিমদের পাশাপাশি ইহুদিদেরও প্রার্থনাস্থল বানানো হচ্ছে আল-আকসাকে। চলছে তৃতীয় মন্দির বানানোর পরিকল্পনা। মুসলিমদের তৃতীয় পবিত্র স্থান আল-আকসা। ফিলিস্তিন ও মুসলিম সম্প্রদায়ের কাছে এই মসজিদ স্বাধীনতা, আত্মপরিচয় ও স্বাধীনতা সংগ্রামের প্রতীক। অন্যদিকে জেরুজালেমের পুরনো শহরে অবস্থিত মসজিদটি কয়েক দশক ধরে আছে ইসরায়েলের ফিলিস্তিন দখলের কেন্দ্রবিন্দুতে। আর ইসরায়েলিদের বিশ্বাস এখানেই নির্মিত হবে তাদের তৃতীয় মন্দির। সাম্প্রতিক বছরগুলোতে আল-আকসায় বেড়েছে ইসরায়েলিদের আনাগোনা। গত মাসেই মসজিদটির ভেতরে উচ্চস্বরে প্রার্থনা করতে দেখা যায় ইহুদিদের। গান বাজনা ও নাচানাচির পাশাপাশি ইসরায়েলের পতাকা ওড়াতে দেখা যায় আল-আকসা প্রাঙ্গণে। যদিও এমন দৃশ্য একসময় ছিল কল্পনাতীত, তবে 2023-এর অক্টোবর থেকে পাল্টেছে চিত্রপট। নানা ছুতোই আল-আকসায় প্রবেশ করছে ইহুদিরা, আর মুসলিমদের নামাজ আদায়ে দেয়া হচ্ছে বাধা। মসজিদ প্রাঙ্গণে নিয়মিতভাবে মোতায়েন রাখা হচ্ছে ইসরায়েলি সেনা ও পুলিশ সদস্যদের। ফিলিস্তিনিদের অভিযোগ, বর্তমানে মুসলিমদের পাশাপাশি ইহুদিদেরও প্রার্থনা স্থল বানানো হচ্ছে আল-আকসাকে। 2021 সালেও রমজান মাসে ইসরায়েলি সেনাদের অনুপ্রবেশকে ঘিরে ব্যাপক সংঘর্ষ হয় আল-আকসায়। ফিলিস্তিন জুড়ে ছড়িয়ে পড়ে 11 দিনের বিদ্রোহ। ইসলামিক ওয়াকফ আন্তর্জাতিক বিষয়ক পরিচালক আউনি বাজবাজের মতে, এসব কর্মকাণ্ডের মাধ্যমে আল-আকসার ওপর জোর করে ইহুদিদের সার্বভৌমত্ব চাপিয়ে দেওয়া হচ্ছে। এছাড়া মুসলিমদের পাশাপাশি ইহুদিদেরও প্রার্থনার অধিকার দেওয়া হচ্ছে, যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। 19 শতকের শেষ দিকে অটোমান সাম্রাজ্য জেরুজালেমের ধর্মীয় স্থানগুলো পরিচালনার জন্য স্ট্যাটাস কো নামে একটি চুক্তি করে। সেই চুক্তি অনুযায়ী আল-আকসায় শুধুমাত্র মুসলিমদের প্রার্থনার অধিকার ছিল। অমুসলিমদের সেখানে যাওয়ার জন্য ইসলামিক ওয়াকফের সিদ্ধান্তের ওপর নির্ভর করতে হতো।
কিন্তু 1967 সালে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখলের পর থেকে আল আকসায় মুসলিমদের প্রবেশের উপর বিধিনিষেধ বাড়তে থাকে। একই সাথে বাড়তে থাকে ইসরায়েলিদের যাতায়াত। রাখি জেসমিন, চ্যানেল 24। ইউক্রেন যুদ্ধ বন্ধে ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপের নেতাদের সাথে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। জানান রুশ প্রেসিডেন্ট পুতিনের সাথে জেলেনস্কির বৈঠকের উদ্যোগ নিয়েছেন তিনি। অঙ্গীকার করেন ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতের। গেলবারের তিক্ত অভিজ্ঞতার পর ফের মুখোমুখি ট্রাম্প জেলেনস্কি। তবে এবারে একা নন, ডেকে এনেছেন ইউরোপের পরাশক্তি মিত্রদের। ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে হোয়াইট হাউসের ওভাল অফিসে আলোচনায় বসেন তারা। তবে বহুল প্রতীক্ষিত এই বৈঠকেও যুদ্ধবিরতি বা স্থায়ী শান্তি চুক্তির কোনো সুনির্দিষ্ট ঘোষণা আসেনি। হোয়াইট হাউসে এই বৈঠকের অন্যতম আলোচিত দিক ছিল পুতিন ও জেলেনস্কির সরাসরি সাক্ষাতের সম্ভাবনা। ট্রাম্প জানান বৈঠকের মাঝেই আলোচনার স্থগিত করে পুতিনকে ফোন দেন তিনি। কথা হয় 40 মিনিট, যাতে প্রাথমিকভাবে চূড়ান্ত হয় রাশিয়া ও ইউক্রেনের মাঝে সরাসরি বৈঠকের বিষয়টি। আর মধ্যস্থতাকারী হিসেবে ট্রাম্প নিজেও যুক্ত হবেন আসন্ন সেই ত্রিপক্ষীয় বৈঠকে। কিন্তু মূল প্রশ্নে এসে আবারও দেখা দিয়েছে মতভেদ। ইউক্রেন ও ইউরোপীয় নেতারা যেখানে যুদ্ধবিরতিকে আলোচনার শর্ত হিসেবে দেখছেন, সেখানে ট্রাম্পের কণ্ঠে ঝরে ভিন্ন সুর। তিনি বলেন আলোচনায় বসতে যুদ্ধবিরতি অপরিহার্য নয়, তবে এর বিরোধিতা করেন জার্মান চ্যান্সেলর। স্পষ্ট ভাষায় জানান যুদ্ধবিরতি ছাড়া আরেকটি বৈঠক কল্পনাই করা যায় না। ইউরোপীয় নেতাদের চাপের মুখে জেলেনস্কি এ বিষয়ে আগের মতো জোর দিয়ে কিছুই বলেননি। তবে নিরাপত্তা নিশ্চয়তার ব্যাপারে ট্রাম্প এবার তুলনামূলক দৃঢ় অবস্থান নিলেন। আশ্বাস দেন শান্তি চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করবে। যদিও তিনি স্পষ্ট করে জানাননি এতে মার্কিন সেনা মোতায়েন থাকবে কিনা, তবে তিনি দাবি করেন আলাস্কার বৈঠকে এই নিরাপত্তা নিশ্চয়তার ব্যাপারে সম্মত হয়েছেন খোদ রুশ প্রেসিডেন্ট। অন্যদিকে জেলেনস্কি বলেন নিরাপত্তা নিশ্চয়তার অংশ হিসেবে $90 বিলিয়ন অস্ত্র চুক্তি হবে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে। জেলেনস্কির আশা আগামী 10 দিনের মধ্যেই নিরাপত্তা নিশ্চয়তা চূড়ান্ত করা যাবে। অবশ্য আলোচনার রাজনৈতিক পরিবেশ এবারে ছিল ভিন্ন। আগের সফরে ট্রাম্প প্রশাসনের কাছ থেকে কড়া সমালোচনা শুনেছিলেন জেলেনস্কি। তাই এবারে তিনি শুরুতেই ট্রাম্পকে একাধিকবার ধন্যবাদ জানান। এমনকি সামরিক সেই পোশাকের বদলে গাঢ় রঙের স্যুট পরে হাজির হন তিনি। ট্রাম্পকেও স্ত্রী মেলানিয়ার জন্য ইউক্রেনের ফার্স্ট লেডির পাঠানো একটি চিঠি তুলে দেন তিনি। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিরুদ্ধে ফের কড়া পদক্ষেপ যুক্তরাষ্ট্রের। এবারে 6,000-এর বেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে দপ্তরটি জানায় মূল আইন লঙ্ঘন ও মেয়াদ শেষ হওয়ায় বাতিল করা হয়েছে ভিসাগুলো। মন্ত্রণালয়টির দাবি ভিসা বাতিল হয়েছে এমন 4,000 শিক্ষার্থীর বিরুদ্ধে রয়েছে হামলা, মাদকাসক্ত হয়ে গাড়ি চালানো, চুরি এবং সন্ত্রাসে সহায়তার অভিযোগ। এছাড়া 200 থেকে 300 জনের বিরুদ্ধে সরাসরি সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ মিলেছে। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন দরকার হলে আগামী দিনে আরও ভিসা বাতিল করার সিদ্ধান্ত নেবে ট্রাম্প প্রশাসন। যদিও এর বিরোধিতা করেছে ডেমোক্র্যাটরা। দলটির দাবি এমন পদক্ষেপ সরাসরি ন্যায় বিচার লঙ্ঘন। সম্পর্কের শীতলতাকে পাশ কাটিয়ে 2 দিনের রাষ্ট্রীয় সফরে দিল্লিতে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে তার সাথে সাক্ষাৎ করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। মোদীর হাতে তুলে দেন চীনের তিয়ানজিনে সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণপত্র। মোদীর সাথে বৈঠকে 2 দিনে 2 দেশের সামরিক ও কূটনৈতিক আলোচনা এগিয়ে নেওয়ার দিকে জোর দেন ওয়াং। এর আগে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে বৈঠক করেন তিনি। বৈঠকে 2 দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ফলপ্রসূ হয়েছে বলে জানান দোভাল। এর আগে সোমবার নয়াদিল্লি পৌঁছান চীনের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠক করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে। এ সময় 2 দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নেওয়ার কথা বলেন তারা। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে পশ্চিমবঙ্গ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শুভজিৎ পুতুতুণ্ড। শুভজিৎ, এই মুহূর্তে এই শুল্ক আরোপ ঘিরে ভারত এবং যুক্তরাষ্ট্রের সম্পর্কে টানাপোড়েন চলছে। ঠিক এই মুহূর্তে চীনা পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরের এজেন্ডা কি? দেখুন,
সাউথ ব্লকে একটা কথা প্রচলিত আছে ভারতের, যে ভারত এবং চীন যদি হাতে হাত ধরে এই বিগত 50 বছর স্বাধীনতার পর থেকে চলতো, তাহলে ওয়ার্ল্ড অর্ডারটাকে তারা বদলে দিতে পারতো, হয়তো যুক্তরাষ্ট্রকে প্রতিস্থাপন করে নতুন কোনো ওয়ার্ল্ড অর্ডার পৃথিবী দেখতে পারতো। কারণ দুই দেশের 180 কোটি, প্রায় 280 কোটি জনসংখ্যা, এবং এই 280 কোটি জনসংখ্যার একটা বিশাল অর্থনীতির দেশ। ফলে দুই দেশ কিন্তু গোটা বিশ্বকে শাসন করতে পারতো, এই ধরনের কথাবার্তা প্রচলিত আছে। এবং আজকে ওয়াংই কিন্তু সেই কথাটাই কিন্তু তিনি পুনরাবৃত্তি করেছে, এবং তিনি বলছেন যে যে সম্পর্কের যে শীতলতা ছিল সেটা চলে গেছে, নতুন সম্পর্ক নতুন করে গড়ে তোলার কথা। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, ভারত এবং পাকিস্তানের সাথে যে সম্পর্ক, তার থেকে অনেক বেশি জটিল সম্পর্ক ভারত এবং চীনের মধ্যে। যদি দেখেন একেবারে পাকিস্তানের সাথে চীনের যে সম্পর্ক, সেই চীনের সম্পর্ক যেরকম ভারতের চীনের সম্পর্কের মধ্যে একটা অন্তরায়, পাশাপাশি দুই দেশের সীমান্ত সংঘাত রয়েছে। ওয়ান চায়না পলিসিকে ভারত স্বীকৃতি দেয়, কিন্তু 2010 সালের পর থেকে সেটার কোন রকম উচ্চবাচ্য সেই বিষয়ে করে না। পাশাপাশি তাইওয়ানের সাথে যে সম্পর্ক, সেই সম্পর্ক কিন্তু চীন খুব ভালোভাবে ভারতের সাথে সম্পর্ক তাইওয়ান সেটা মেনে নেয় না। ফলে সব মিলিয়ে কিন্তু একটা টানাপোড়েন রয়েছে, সেই টানাপোড়েনেরই কিন্তু মূলত একটা সমাধান সূত্র বার করতে এই বৈঠক। কারণ এরপরেই সাংহাই কর্পোরেশনে সেখানে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং সেখানেও দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠক হবে। তার আগে একটা সমাধান সূত্র ভারত থেকে খুঁজে বের করার চেষ্টা। সেখানে একদিকে যেরকম পিপল টু পিপল কানেক্টিভিটির কথা বলা হয়েছে, অর্থনীতির কথা বলা হয়েছে, দ্বিপাক্ষিক বাণিজ্যের কথা বলা হয়েছে, পাশাপাশি দুই দেশের মধ্যে জানেন একটা সেখানে তিব্বতে ব্যাপক পরিমাণ তীর্থযাত্রী যায় ভারত থেকে, সেই ব্যাপারে নতুন করে কথাবার্তা হয়েছে। দু দেশের মধ্যে বিমান চলাচল যেটা বন্ধ ছিল সেটা সম্প্রতি চালু হয়েছে, সেটার আরো ফ্রিকোয়েন্সি আরো বাড়ানোর জন্য সেই বিষয়ে আলোচনা হয়েছে। এবং ওয়াটার শেয়ারিং ট্রিটি, অর্থাৎ ব্রহ্মপুত্র সহ একাধিক নদ নদীর যে পানি যেগুলো তিব্বত হয়ে ভারতে প্রবেশ করে, সেখানে ওয়াটার শেয়ারিং কিভাবে চলছে সেই নিয়েও কিন্তু, যে তথ্য আদান প্রদান সেই নিয়েও কিন্তু আলোচনা হয়েছে। ফলে একেবারে যে বৈঠক ফলপ্রসূ নয় সে কথা বলা যাবে না, এবং এই বৈঠকের যে কি আউটকাম হতে পারে সেটার দিকে কিন্তু অনেকটা নজর রাখতে হবে। দুই দেশের দ্বিপাক্ষিক বৈঠক, যেটা এসিওর মিটিং এ দুই দেশের রাষ্ট্রপ্রধান বৈঠক করবেন, সেখান থেকে কি আউটকাম বেরোয় সেই দিকেও নজর রাখতে হবে। সব মিলিয়ে এই বৈঠকটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং সাউথ ব্লক কিন্তু খুব গুরুত্বের সাথে বৈঠকটি দেখছিল, এবং যে বৈঠকের যে এজেন্ডা সেটা কিন্তু এখনো পর্যন্ত বাস্তবায়িত হয়েছে বলে এখনো পর্যন্ত মুখে করা হচ্ছে। ইপসিতা। শুভজিৎ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, ভারতের পশ্চিমবঙ্গ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শুভজিৎ পুততুণ্ড। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে বন্যায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 360 জনে। সবচেয়ে বেশি মৃত্যু দেখছে খাইবার পাখতুনখোয়া। এদিকে নতুন করে বৃষ্টি শুরু হয়েছে পাঞ্জাব, করাচি সহ কয়েক জায়গায়। অবিরাম বৃষ্টি ও আকস্মিক বন্যায় জুন থেকে পাকিস্তান জুড়ে কমপক্ষে 600 মানুষ মারা গেছে, আহত 900-র বেশি। বানের পানি এখনো না নামলেও ভেসে উঠেছে পাকিস্তানের বুনেরে বন্যার ক্ষতচিহ্ন। পানির তোড়ে নিশ্চিহ্ন হয়ে গেছে বহু গ্রাম, বেরিয়ে আসছে একের পর এক মরদেহ। আমরা বাড়ি ঘরে ফিরতে চাই না, সব সময় একটা আতঙ্ক কাজ করে। মনে হচ্ছে আবারও বানের পানি সব ভাসিয়ে নিয়ে যাবে। স্মরণকালের ভয়াবহ বন্যা মোকাবেলা করছে দেশটি। কেবল খাইবার পাখতুনখোয়াতেই প্রাণ গেছে 3 শতাধিক মানুষের, মাটি চাপা পড়ে আছে আরো শতাধিক মানুষ। বালতিস্তানে আটকা পড়েছে কয়েক হাজার পর্যটক। বেলুচিস্তানে বেশিরভাগেরই মৃত্যু হয়েছে বাড়িঘর ধসে পড়ে। বন্যায় সপরিবারে মারা পড়ছে এমন ঘটনার সাক্ষী হতে হচ্ছে আমাদের। মরদেহগুলো দাফনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এদিকে পাঞ্জাব, করাচি সহ কয়েক জায়গায় নতুন করে শুরু হয়েছে বৃষ্টিপাত। 23 আগস্ট পর্যন্ত মেঘ ভাঙা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে পাঞ্জাবের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা পিডিএমএ। জারি হয়েছে উচ্চ সতর্কতা। ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে লাহোর, গুজরাট, ঝিলাম, ফয়সালবাদ, মুলতান সহ কয়েক জায়গায়। এজন্য আগে থেকেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। জরুরি পরিস্থিতি মোকাবেলায় মোতায়েন করা হয়েছে উদ্ধারকারী দলও। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের উচ্চ ঝুঁকিতে রয়েছে পাকিস্তান, যার কারণে বারবার পড়ছে প্রাকৃতিক বিপর্যয়ের কবলে। 2022 সালের বন্যায় দেশটিতে প্রাণ যায় 1700 মানুষের, বাস্তুচ্যুত হয় 3 কোটির বেশি মানুষ। মিলা খন্দকার, চ্যানেল 24।